শুল্ক আরোপে ভুগতে হতে পারে নাগরিকদের, ট্রাম্পের সতর্কতা। নিজেদের পণ্য কেনার আহ্বান ট্রুডোর। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় মামলার হুমকি চীনের। প্রথম সফরে সৌদি আরবে সিরিয়ার প্রেসিডেন্ট শারাহ, যুবরাজ সালমানের সঙ্গে সাক্ষাৎ। ইরানের সঙ্গে সম্পর্ক সমাপ্তির ইঙ্গিত বলছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা জশোয়া। কানাডা, মেক্সিকো ও চীনা পণ্যে শুল্ক আরোপ করায় যুক্তরাষ্ট্রের বাজারে বিভিন্ন পণ্যের দাম বাড়তে পারে বলে সতর্ক করেছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে মার্কিন পণ্য না নিয়ে নিজেদের দেশের উৎপাদিত পণ্য কিনতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এর মধ্যেই ওয়াশিংটনের কর আরোপ ইস্যুতে বিশ্ব বাণিজ্য সংস্থায় মামলার হুমকি দিয়েছে বেইজিং। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সিদ্ধান্তে মেক্সিকান ও কানাডিয়ান পণ্যের উপর 25% এবং চীনা পণ্য আমদানির উপর আরোপ করা হবে 10% শুল্ক। যুক্তরাষ্ট্রের বাজারে চলতি মাস থেকে এটা কার্যকর হবে। এমন সিদ্ধান্তের প্রভাব যে মার্কিন অর্থনীতিতে পড়বে সেটাও জানেন নতুন প্রেসিডেন্ট, আর তাই তো আগে থেকেই জনগণকে সতর্ক করলেন তিনি। রোববার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে তিনি বলেছেন, চীন, মেক্সিকো এবং কানাডার মতো দেশগুলো দশক ধরে যুক্তরাষ্ট্রকে লুটপাট করছে। যুক্তরাষ্ট্রে আগের অবস্থান ফিরিয়ে আনতেই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাগরিকদের সামান্য দুর্ভোগ পোহাতে হতে পারে, আবার নাও হতে পারে বলে সতর্ক করেন তিনি। ট্রাম্পের শুল্ক আরোপের পর পাল্টা যুক্তরাষ্ট্রের পণ্যে 25% কর আরোপের ঘোষণা দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মার্কিন পণ্য না কিনে নিজেদের উৎপাদিত পণ্য কিনতে নাগরিকদের প্রতি অনুরোধ জানান তিনি। কঠিন পরিস্থিতি মোকাবেলায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ট্রুডো। মেক্সিকো ও যুক্তরাষ্ট্র থেকে আমদানি পণ্যের উপর কর আরোপের ঘোষণা দিয়েছে। ট্রাম্প ঘোষিত নতুন শুল্কের তীব্র বিরোধিতা করে পাল্টা ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে চীন। এই ইস্যুতে বিশ্ব বাণিজ্য সংস্থায় মামলার কথাও জানিয়েছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুক্তি, যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক আরোপ বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের গুরুতর লঙ্ঘন। রাহনুল রানা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধ শুরু করতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। হোয়াইট হাউসে ফিরেই বিভিন্ন দেশের পণ্যের উপর শুল্ক আরোপের হুঁশিয়ারি ছুড়ে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রত্যুত্তরে কিছু দেশও একই পদক্ষেপ নেওয়ার হুমকি দিচ্ছে। পাল্টাপাল্টি শুল্ক আরোপের এই খেলায় বিশ্ববাজারে বিভিন্ন জিনিসের দাম বেড়ে যেতে পারে এমন মন্তব্য করছেন অনেকে। বিনা বাক্যব্যয়ে যুক্তরাষ্ট্রের যাবতীয় শর্তে সম্মতি অথবা শুল্কের বোঝা। হোয়াইট হাউসে ফেরার পর থেকে এই নীতিতেই বিশ্বাসী হতে দেখা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এর মধ্যেই কানাডা, মেক্সিকো এবং চীনের ওপর শুল্ক। এতে যুক্তরাষ্ট্রের $2.1 ট্রিলিয়ন বাৎসরিক বাণিজ্য ক্ষয়ক্ষতির মুখে পড়ার ঝুঁকি দেখা দিয়েছে। ট্রাম্পের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের চাকরির বাজারকেও প্রভাবিত করবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের দিকে কড়া জবাব ছুড়ে দিচ্ছে দেশগুলো। কানাডা এবং মেক্সিকো যেখানে পাল্টা শুল্ক আরোপের হুমকি দিচ্ছে, চীন বলছে বিশ্ব বাণিজ্য সংস্থায় অভিযোগ দায়ের করবে তারা। তবে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের মধ্যেও আশার আলো দেখছে চীন। তাদের ধারণা, যুক্তরাষ্ট্র থেকে আমদানি কমানো শুরু করলে চীনের অভ্যন্তরীণ শিল্পে আলোড়ন দেখা দেবে। এমনকি প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে চীনের আধিপত্যেরও আশা করছেন তারা। তবে বিপত্তি ঘটতে পারে যদি এই পাল্টাপাল্টি শুল্ক আরোপ বাণিজ্য যুদ্ধের রূপ নেয়। ইউনিভার্সিটি অফ সিডনি বিজনেস স্কুলের অধ্যাপক কিউ বুহি বলেন, দেশগুলো একে অপরের ওপর শুল্ক আরোপ করতে থাকলে বিশ্ব অর্থনীতির ভারসাম্য নষ্ট হবে। দেখা দেবে অর্থনৈতিক বিচ্ছিন্নতাবাদ, যেখানে প্রতিটি দেশ শুধুমাত্র নিজের স্বার্থকেই অগ্রাধিকার দিয়ে যাবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ট্রাম্পের মানবিক সহায়তা স্থগিত করার সিদ্ধান্তে বিশ্বজুড়ে স্বাস্থ্যসহ নানা খাতে বিপর্যয় দেখা দিয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে বন্ধ হয়ে যাচ্ছে USAID এর কার্যক্রম। প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তে সহায়তার উপর নির্ভরশীল প্রকল্পগুলোতে নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে শপথ নেয়ার পরপরই একটি নির্বাহী আদেশের মাধ্যমে আগামী 90 দিনের জন্য প্রায় সব বৈদেশিক সহায়তা কর্মসূচি স্থগিত করার নির্দেশ দেন। এই সিদ্ধান্তের কারণে নতুন তহবিল অনুমোদন বন্ধ থাকবে, সেই সঙ্গে চলমান প্রকল্পগুলোর কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত থাকবে। এতে বিশ্বের বিভিন্ন প্রান্তে বন্ধ হয়ে যাচ্ছে নবজাতকদের পুষ্টি ক্লিনিক সহ ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল এইড। এরই মধ্যে অত্যন্ত দরিদ্র দেশে তাদের পরিচালিত কয়েক ডজন শিশু পুষ্টি ক্লিনিক বন্ধ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। গেল শুক্রবার স্বাস্থ্য, শিক্ষা, উন্নয়ন, নিরাপত্তা সহ অন্যান্য খাতে সহায়তা দেয়া প্রকল্পগুলো বন্ধ করতে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোয় বার্তা পাঠিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন প্রেসিডেন্টের এই পদক্ষেপের কারণে বিভিন্ন খাতে মার্কিন সহায়তার উপর নির্ভরশীল প্রকল্পগুলোতে নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে ম্যালেরিয়ার টিকা তৈরির একটি ফ্ল্যাগশিপ কর্মসূচি স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। ইউএসআইডি ম্যালেরিয়া ভ্যাকসিন ডেভেলপমেন্ট প্রোগ্রাম নামে পরিচালিত হচ্ছিল এই কার্যক্রম। বিশ্বের শীর্ষ দাতা দেশের পক্ষ থেকে এমন সহায়তা স্থগিতের ঘোষণা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। ডোনাল্ড ট্রাম্পের এই উদ্যোগ বিশ্বে অনেকের জীবন ঝুঁকিতে ফেলবে বলে সতর্ক করছেন বিভিন্ন সহায়তা প্রতিষ্ঠান। এই পর্যালোচনা 85 দিনের মধ্যে সম্পন্ন হবে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আফগানিস্তান, পাকিস্তান, ইউক্রেন সহ অন্যান্য দেশে মার্কিন সহায়তা এই সিদ্ধান্তের কারণে বন্ধ হয়ে যেতে পারে বলে জানান তিনি। এদিকে শনিবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না ইউএসআইডির অফিসিয়াল ওয়েবসাইট। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে চেষ্টা করেও ওয়েবসাইটটিতে প্রবেশ করতে পারছে না কেউ। এমনকি খুঁজেও পাওয়া যায়নি ইউএসআইডির এক্স অ্যাকাউন্ট। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। ক্ষমতা এলে ডোনাল্ড ট্রাম্প নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাবেন বলে প্রতিশ্রুতি দিলেও এখনও যুক্তরাষ্ট্রে কমেনি ডিমের দাম। এতে বাইডেন আমলের মূল্যস্ফীতি সম্পর্কিত নীতিকেই দায়ী করছে ট্রাম্প প্রশাসন। যদিও বাইডেন প্রশাসনের দাবি ছিল ভাইরাসে আক্রান্ত হয়ে কোটি কোটি মুরগি মরে যাওয়ায় যুক্তরাষ্ট্রের ডিমের বাজারে সংকট দেখা দেয়, ফলশ্রুতিতে এই মূল্য বৃদ্ধি। ক্ষমতায় থাকা অবস্থায় বাইডেন লাখ লাখ মুরগি মেরে ফেলেছেন। যুক্তরাষ্ট্রে মুরগির ডিমের দাম না কমার পেছনে এটাই কারণ বলে দাবি করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট। নির্বাচনী প্রচারণা চলাকালীন ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় এলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমিয়ে আনবেন। তবে হোয়াইট হাউস প্রত্যাবর্তনের 12 দিন পেরোলেও এখনও যুক্তরাষ্ট্রের বাজারে কমেনি ডিমের দাম। এতে জনমনে দেখা দিয়েছে অসন্তোষ। ট্রাম্প প্রশাসনের দাবি বাইডেন শাসনামলের মুদ্রাস্ফীতি নীতির কারণেই বাজারে দেখা দিয়েছে ডিমের সংকট। নতুন প্রেসিডেন্ট ক্ষমতায় আসার পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট তার প্রথম প্রেস ব্রিফিংয়ে বলেন, বাইডেনের শাসনামলে 10 কোটিরও বেশি মুরগির ওপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হয়েছে। এতে বাজারে মুরগির পাশাপাশি ডিমেরও সংকট দেখা দিয়েছে, যা বাজার জুড়ে ডিমের দাম বৃদ্ধির অন্যতম কারণ। তবে মারাত্মক ছোঁয়াচে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রাদুর্ভাব থামাতেই যে ওই পদক্ষেপ নেওয়া হয়েছিল তা কৌশলে এড়িয়ে যান লিভিট। অথচ যুক্তরাষ্ট্রের আইন বলছে কোনো প্রাণী ছোঁয়াচে রোগে আক্রান্ত হলে সেই রোগ অন্যান্য প্রাণীর মধ্যে ছড়ানোর আগেই তাকে হত্যা করা হবে। এমনকি ইউএসডিএ নীতিমালা বলে এক পাল মুরগি বা পাখির মধ্যে কোনো একটি ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হলে গোটা পালকেই হত্যা করা হবে। এই নীতিমালা ট্রাম্পের প্রথম মেয়াদের শাসনামলেও বহাল ছিল। অর্থাৎ নীতিমালা মেনেই কোটি কোটি মুরগি মারা হয়েছিল বাইডেনের আমলে, যা লিভিটের মন্তব্যকে আংশিক মিথ্যে বলে প্রমাণ করে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। অধিকৃত পশ্চিম তীরে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। অন্তত 20টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। এদিকে গাজায় দ্বিতীয় দফার যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইস্যুটি নিয়ে মিশরের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনিদের না সরিয়ে এই উপত্যকাটি পুনর্গঠনে রাজি আছে মিশর। ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশি সরকার প্রধান হিসেবে হোয়াইট হাউস যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন নেতানিয়াহু। ট্রাম্পের অভিষেকের পর প্রথম কোনো নেতা হিসেবে তার সঙ্গে সাক্ষাতের বিষয়টিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মৈত্রীর শক্তির স্মারক হিসেবে দেখছেন বলেও জানান তিনি।
এদিকে যুদ্ধবিরতি নিয়ে টেলিফোনে কথা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির। দুই নেতা গাজার যুদ্ধবিরতি জোরদারের বিষয়ে একমত হন বলে নিশ্চিত করেছে মিশরের প্রেসিডেন্টের দফতর। গাজা থেকে জিম্মিদের মুক্ত করতে মিশরের ভূমিকার গুরুত্ব নিয়ে দুই নেতা কথা বলেন বলে জানায় হোয়াইট হাউস। ট্রাম্প মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে পারবেন বলে নিজের আত্মবিশ্বাসের কথাও জানান সিসি। ফিলিস্তিনিদের না সরিয়েই উপত্যকাটি পুনর্গঠনের কাজ করতে চায় মিশর বলে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী। এর মধ্যেই হামাসের জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ দারবিশ এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। গাজার যুদ্ধবিরতি ও মানবিক নিজেদের প্রযুক্তিতে তৈরি 3টি রিমোট সেন্সিং ও যোগাযোগ উপগ্রহ সামনে আনতে যাচ্ছে ইরান। পার্স 1, পার্স 2 ও নাভাক নামের এই 3টি উপগ্রহ যোগাযোগ ও ছবি সংগ্রহে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। একই সময়ে দক্ষিণ ইরানের উপকূলে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি চালু করবে ইরানের ইসলামিক রেভলিউশন গার্ডস কর্পস বা IRGCর নৌবাহিনী। এতে শত্রু বাহিনীর ডেস্ট্রয়ার মোকাবিলায় সক্ষম উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে। উন্নত প্রযুক্তির ড্রোন আর ক্ষেপণাস্ত্র তৈরির পাশাপাশি মহাকাশ গবেষণায়ও এগিয়ে চলছে ইরান। এরই অংশ হিসেবে এবার নিজস্ব অত্যাধুনিক স্যাটেলাইট সামনে আনছে দেশটি। জাতীয় মহাকাশ প্রযুক্তি দিবসে পার্স 1, পার্স 2 ও নাভাক নামে 3টি নিজস্ব রিমোট সেন্সিং ও যোগাযোগ উপগ্রহের প্রদর্শনী করবে ইরান। এর মধ্যে পার্স 2-র ইমেজিং ক্ষমতা উন্নত আর নাভাক বেশি উচ্চতায় যোগাযোগে সক্ষম। দেশটির মহাকাশ সংস্থার প্রধান জানান, আরও 25টি উপগ্রহ তৈরির কাজ চলছে। একই সময় দক্ষিণ ইরানের উপকূলে একটি নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি চালু করবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস বা IRGCর নৌবাহিনী। এই ঘাঁটিতে শত্রুপক্ষের ডেস্ট্রয়ার মোকাবিলায় সক্ষম উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে। এর আগে জানুয়ারিতে দক্ষিণাঞ্চলে আরেকটি ভূগর্ভস্থ নৌ ঘাঁটি চালু করে IRGC। ইরান তার সামরিক শক্তি ও যুদ্ধ প্রস্তুতি বাড়িয়ে চলেছে এবং ইসরায়েলের সাম্প্রতিক হামলার জবাব দিতেও প্রতিশ্রুতিবদ্ধ। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও মহাকাশ প্রযুক্তি ও সামরিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের দাবি করছে ইরান। একই সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা নিশ্চিতে সক্ষমতা রয়েছে বলে জানান কর্মকর্তারা। নাদিম মারজান, সময় সংবাদ। সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম বিদেশ সফরে সৌদি আরবে গেলেন আহমেদ আল শারা। সৌদি যুবরাজ সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। সফরে দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। প্রথম আন্তর্জাতিক সফরের জন্য সৌদি আরবকে বেছে নেওয়া ঐতিহাসিক আঞ্চলিক মিত্র ইরানের সঙ্গে সম্পর্কের সমাপ্তির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা আরও জানান, সিরিয়ার অন্তর্বর্তী সরকার দেশ পুনর্গঠনে পশ্চিমাদের ওপরেই বেশি আস্থা রাখছে। বাশার আল আসাদের পতনের পর থেকেই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে যাচ্ছে সিরিয়া ও সৌদি আরব। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরের জন্য সৌদি আরবকে বেছে নিয়ে যেন এরই প্রমাণ দিয়েছেন আহমেদ আল শারা। হায়াত তাহরির আল শামের অঘোষিত শাসন শুরুর পর থেকেই নানাভাবে সহায়তার চেষ্টা করছে সৌদি আরব। দামেস্কের ওপর ইউরোপের বিভিন্ন দেশের আরোপিত নিষেধাজ্ঞা সরিয়ে নিতে বিভিন্ন কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রিয়াদ। এই বিষয়ে কিছুটা অগ্রগতি হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সময় রোববার দুদিনের রাষ্ট্রীয় সফরে রিয়াদ গেছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট। সৌদি জেট বিমানে পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শিবানির সঙ্গে এ সফর করেন তিনি। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন শারা। বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদারে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এছাড়া যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার অবকাঠামো পুনর্নির্মাণের বিষয়ে দুই নেতা আলোচনা করেছেন। আহমেদ আল শারার রিয়াদের এই সফর অনেক রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। এর আগে বাশার আল আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখতে 3 থেকে 5,000 কোটি ডলার ব্যয় করে ইরান। আসাদের উৎখাতের আগ পর্যন্ত সিরীয় সরকারের সবচেয়ে বিশ্বস্ত সহযোগী ছিল তেহরান। ডয়েচে ভ্যালেতে দেয়া সাক্ষাৎকারে বিশ্লেষকদের মতে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্টের রিয়াদ সফর তেহরান দামেস্কের সম্পর্ক ছিন্ন হওয়ার ইঙ্গিত দিচ্ছে। শুধু আসাদের পতনের পরই না, বরং শুরু থেকে দেশটির বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীকে নানাভাবে সহায়তা দিয়ে আসছে সৌদি সরকার। নতুন সরকারের আমলে ইরানের প্রভাব সিরিয়ায় একেবারেই থাকবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসে বিশ্লেষকরা জানান, ইরান ও রাশিয়ার থেকে দূরত্ব বজায় রেখে পশ্চিমাদের দিকে ঝুঁকছেন আহমেদ আল শারা। তারা আরও জানান, পশ্চিমাদের আরোপ করা নিষেধাজ্ঞা দূর করতেই ঐতিহ্যবাহী সিরীয় পোশাক পরিহার করে স্যুট টাই পরে সৌদি আরব ও পশ্চিমাদের সঙ্গে হাত মেলাচ্ছেন শারা। এছাড়া যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে বিলিয়ন বিলিয়ন ডলারের সহায়তার জন্য পশ্চিমাদের ওপরই শারা ভরসা রাখছেন বলে মনে করেন বিশ্লেষকরা। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।
জার্মানিতে আবারও চরম রক্ষণশীল ডানপন্থী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে সমাবেশ করেছে লাখো মানুষ। রোববার দেশটির রাজধানী বার্লিনে পার্লামেন্টের সামনে আয়োজিত বিক্ষোভ থেকে আসন্ন জাতীয় নির্বাচনে অভিবাসী বিদ্বেষী রাজনৈতিক দল এএফডিকে ঠেকানোর পাশাপাশি প্রধান বিরোধী দল সিডিইউর তীব্র সমালোচনা করেন সমাবেশকারীরা। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট। জার্মানিতে রাজনৈতিক আশ্রয় প্রত্যাশী ও শরণার্থীদের ঠেকাতে অভিবাসন নীতি আরো কঠোর করা সহ নানা ইস্যুতে উগ্র কঠোরপন্থী রাজনৈতিক দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড এএফডি ও সংসদে প্রধান বিরোধী ও উদারপন্থী রাজনৈতিক দল হিসেবে পরিচিত ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন সিডিইউ ও দলটির চ্যান্সেলর পদপ্রার্থী ফ্রিডরিশ ম্যার্চের বিরুদ্ধে রোববার বিক্ষোভ সমাবেশের ডাক দেয় দেশটির বেশ কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এই উপলক্ষে রাজধানী বার্লিনের সংসদ ভবন চত্বর, ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গার গেট ও স্ট্রাসডেস জিপসেন্টে ইউনি সহ নগরের জিগেস জয়েলের আশেপাশে নানা পোস্টার, ব্যানার ও কুশপুত্তলিকা নিয়ে হাজির হয় লাখো মানুষ। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। আজ আমরা সমাবেশে যোগ দিতে এসেছি তার একটাই কারণ, এএফডির সঙ্গে সিডিইউর রাজনৈতিক ঐক্যের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাতে। এটা হতে দেয়া যায় না। সপ্তাহ জুড়ে আমাদের গণতন্ত্র নিয়ে রাজনৈতিক দলগুলো যে খেলা খেলছে তার বিরুদ্ধে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা এক হয়েছি। 1933 সালের হিটলারের উত্থান রাজনীতি থেকে কেউ শিক্ষা নেয় না। দেখুন, এই সপ্তাহে অভিবাসন নিয়ে সিডিইউর প্রধান হিসেবে মের্জ সংসদে যা দেখালেন তা অগ্রহণযোগ্য। অথচ জলবায়ু পরিবর্তন ও অর্থনীতির মন্দা নিয়ে তার ব্যস্ততা দেখলামই না। দেখুন, উগ্রবাদী দল এএফডি কোনো সামাজিক রাজনৈতিক দল নয়। এই দল ষড়যন্ত্রমূলক রাজনীতি করে। তাই নগরে বন্দরে এই দলের প্রচারণা ঠেকাতে হবে যত দ্রুত সম্ভব। লাখো সমাবেশকারী বিশাল মিছিল নিয়ে রাজধানীর সিডিইউর রাজনৈতিক কার্যালয়ের দিকে এগিয়ে যায়। এ সময় নির্বাচনী প্রচারণায় অভিবাসন সহ নানা ইস্যুতে এএফডির সঙ্গ না ছাড়লে আন্দোলন আরো কঠোর করার হুমকি দেন সমাবেশকারীরা। তবে বিশাল এই সমাবেশটি শান্তিপূর্ণভাবে শেষ হওয়ায় আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন অনেকেই। জার্মানির পার্লামেন্টের সামনে আসা সমাবেশকারীদের একটাই দাবি, এদেশে সকল ফ্যাসিস্ট এবং ডানপন্থায় বিশ্বাস রাখে এমন সব রাজনৈতিক দলগুলোকে এখনই নিষিদ্ধ করতে হবে। তা না হলে অতীতের মতো ইতিহাসের পুনরাবৃত্তি হলে তা জার্মানির জন্য কখনোই মঙ্গল বয়ে আনবে না, এমনটাই বিশ্বাস সমাবেশকারীদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সরকারি আমলাদের ব্যক্তিগত তথ্য ভান্ডারে প্রবেশাধিকার স্থগিত করা হয়েছে। ইলন মাস্কের নেতৃত্বে মার্কিন মানব সম্পদ সংস্থার পরিচালনার দায়িত্বে থাকা সহযোগীরা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন। সরকারি কর্মদক্ষতা বিভাগের দায়িত্ব নেওয়ার পরপরই সরকারি কর্মচারীদের ওপর কড়া পদক্ষেপ নেওয়া শুরু করেছেন এই ধনকুবের। একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প প্রশাসন। 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকারি সংস্থাগুলোকে সংস্কারের কাজ শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রথম পদক্ষেপ হিসেবে শত শত সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করে নিজের বিশ্বস্তদের নিয়োগ দিয়েছেন তিনি। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের কর্মী সংখ্যা 22 লাখ থেকে আরও কমিয়ে আনতে মার্কিন ধনকুবের ইলন মাস্ককে দায়িত্ব দেন ট্রাম্প। ট্রাম্পের সরকারি ব্যবস্থাপনায় পরিবর্তন আনার উদ্যোগ হিসেবে সরকারি আমলাদের তথ্য সংরক্ষণের দায়িত্বে থাকা অফিস অব পার্সোনাল ম্যানেজমেন্ট ওপিএম এর গুরুত্বপূর্ণ কম্পিউটার সিস্টেম থেকে কিছু কর্মীর প্রবেশাধিকার বন্ধ করা হয়েছে। যদিও আপাতত ইমেইল ব্যবহার করতে পারছেন তারা, তবে কেন্দ্রীয় সরকারের কর্মীদেরও বিশাল তথ্য ভান্ডার দেখার ক্ষমতা বন্ধ রাখা হয়েছে। এই সিস্টেমে রয়েছে এন্টারপ্রাইজ হিউম্যান রিসোর্সেস ইন্টিগ্রেশন নামের একটি বিশাল তথ্য ভান্ডার। এতে সরকারি কর্মীদের জন্ম তারিখ, সামাজিক নিরাপত্তা নম্বর, বাড়ির ঠিকানা, বেতন এবং চাকরির মেয়াদ সহ নানা তথ্য সংরক্ষিত আছে। এই ডেটা সিস্টেমে প্রবেশাধিকার বন্ধ হওয়ায় কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে এই পদক্ষেপের কারণে সাইবার নিরাপত্তা এবং হ্যাকিংয়ের ঝুঁকি বেড়েছে। এদিকে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের বরাতে জানা যায়, ইলন মাস্কের সরকারি দক্ষতা দফতরকে মার্কিন অর্থ দফতরের লেনদেনের পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এই বিভাগের কয়েকজন প্রতিনিধিকে এরই মধ্যে অনুমোদন দিয়েছেন। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। গেল বছর রেল স্টেশনের ছাউনি ধসে 15 জনের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত আছে সার্বিয়ায়। শনিবার নোভি সাদ শহরের 3টি সেতু অবরোধ করে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। এ সময় দুর্নীতিগ্রস্ত প্রশাসনের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি জানান বিক্ষোভকারীরা।
গত নভেম্বরে সার্বিয়ার উত্তরাঞ্চলীয় শহরটিতে একটি ট্রেন স্টেশনের ছাদ ধসে কয়েকজন প্রাণ হারান। এরপরই শুরু হয় বিক্ষোভ। এক পর্যায়ে তা দুর্নীতি বিরোধী আন্দোলনের রূপ নিয়ে গোটা দেশে ছড়িয়ে পড়ে। এরই জেরে সম্প্রতি পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী মিলোস ভুচেভিচে। রাশিয়ার সিলভার দানিয়া জাহাজ আটকের পর ছেড়ে দিয়েছে নরওয়ে পুলিশ। বাল্টিক সাগরে সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় জাহাজটির সম্পৃক্ততা না থাকায় ছেড়ে দেওয়া হয়। পুলিশ জানায়, সাগরের তলদেশে কেবল ক্ষতিগ্রস্ততার সঙ্গে সিলভার দানিয়া জাহাজের জড়িত থাকার প্রমাণ না মিললেও এ বিষয়ে তদন্ত অব্যাহত থাকবে। জাহাজের ক্রু সদস্যরা তদন্তে সার্বিক সহযোগিতা করছে বলেও জানানো হয়। এমন পরিস্থিতিতে সমুদ্রের নিচের গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় বাল্টিক সেন্ট্রি নামে একটি বিশেষ মিশন চালু করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো, যার মাধ্যমে নজরদারি আরও জোরদার করা হবে। দেখছেন আন্তর্জাতিক সময়। বিশ্বের অন্যতম জনপ্রিয় স্পোর্টিং কার টয়োটা RAV4-কে ছাড়িয়ে গেল দ্রুতগামী শেভরলেট ইকুইনক্স। গাড়ির মালিক ও ড্রাইভারের প্রতিক্রিয়া এবং সার্ভিসের সময়সীমা সব দিক থেকেই পিছিয়ে রয়েছে টয়োটা স্পোর্ট কার। ইকুইনক্স সহ বেশ কিছু গাড়ি নির্ভরশীলতার দিক থেকে গড়পড়তা পয়েন্ট ছাড়িয়ে গেলেও এক পয়েন্টের জন্য সেই মাইলস্টোন ছুঁতে পারেনি জনপ্রিয় রেসিং কার টয়োটা। জেডি পাওয়ারের 2025 সালের তথ্যানুযায়ী জনপ্রিয়তার বিচারে টয়োটা RAV4 কার এগিয়ে থাকলেও নির্ভরশীলতার মাপকাঠিতে সম্প্রতি এগিয়ে গেছে দ্রুতগামী শেভরলেট ইকুইনক্স। এই নির্ভরশীলতার সমীক্ষা করা হয় মালিক ও ড্রাইভারদের প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে। রিপোর্টটি তৈরি করা হয় যান চলাচলের সক্ষমতা, বৈদ্যুতিক দক্ষতা, ইঞ্জিনের কার্যদক্ষতা সহ আরও অনেকগুলো বিষয় যাচাই বাছাইয়ের আলোকে। এছাড়া নির্ভরশীলতার দিক দিয়ে টয়োটার থেকে এগিয়ে আছে হোন্ডা CR-V, কিয়া স্পোর্টেজ, মাজদা CX-5 এবং শেভরলেট ইকুইনক্স। লন্ডনের গাড়ি ভিত্তিক সংবাদ প্রকাশক সংস্থা মোটর বিস্কুটের প্রকাশিত তথ্য মতে নির্ভরশীলতার বিচারে 100-র মধ্যে সর্বোচ্চ 88 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইকুইনক্স। 84 পয়েন্ট নিয়ে পরের স্থান দখল করে নিয়েছে হোন্ডা CR-V ও কিয়া স্পোর্টেজ। এছাড়া মাজদা CX-5 অর্জন করেছে 82 পয়েন্ট। 81-র ওপর পয়েন্ট নিয়ে গাড়িগুলো গড়পড়তা ক্যাটাগরি উতরে গেলেও 81 থেকে 1 পয়েন্ট দূরে টয়োটা RAV4 80 পয়েন্ট নিয়ে গড়পড়তা ক্যাটাগরিতেই আছে। সমীক্ষার তথ্য মতে টয়োটা RAV4 মডেল গাড়িটি জীবদ্দশায় চলতে পারে 2 থেকে 2.5 লাখ মাইল। অন্যদিকে শেভরলেট ইকুইনক্স জীবন দশায় চলতে পারে 2.5 থেকে 3 লাখ মাইল। আর বছরে 15,000 মাইল ব্যবহার করলে টয়োটা সার্ভিস দিতে পারে 17 বছর, আর অন্যদিকে ইকুইনক্স সার্ভিস দিতে পারে 20 বছর। সাদিক হাসান ইমন, সময় সংবাদ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে পানামায় গেছেন মার্কো রুবিও। শনিবার তিনি দেশটিতে পৌঁছান। মার্কিন এক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, দেশটির প্রেসিডেন্ট জোস রাউল মুলিনোর সঙ্গে সাক্ষাৎ করবেন রুবিও। পানামা খাল পরিদর্শনে যাওয়ারও কথা আছে তার। যদিও পানামা খাল দখলে ট্রাম্পের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ করার পর এ নিয়ে আলোচনার কিছু নেই বলে জানান মুলিনো। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পানামা সফরের প্রতিবাদে বিক্ষোভ করেন শত শত মানুষ। দেখছেন আন্তর্জাতিক সময়। ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যার কবলে অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি উপশহর। দেশটির উত্তর কুইন্সল্যান্ড রাজ্যের বাসিন্দাদের নিরাপদ জায়গায় অবস্থান করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। বন্যা কবলিতদের জন্য খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অস্ট্রেলিয়া থেকে SM আমিনুল রুবেলের রিপোর্ট। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যে অসময়ের আকস্মিক বন্যায় বেশ কয়েকটি ছোট শহর তলিয়ে গেছে। মুষলধারে বৃষ্টির কারণে বন্যায় ঘরবাড়ি ডুবে যাওয়ায় হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন। কুইন্সল্যান্ড সরকার জানিয়েছে, রাজ্যের রাজধানী ব্রিসবেন থেকে 500 কিলোমিটার দূরের টাউন্সভিল ও ইংহাম শহরের বেশ কয়েকটি এলাকা পানিতে প্লাবিত হয়েছে। শহরে ভয়াবহ বন্যায় খনিজ সরবরাহের রেল লাইন ডুবে গেছে, এমনকি খনি ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ব্রিসবেন থেকে দূরে হওয়ায় ও রাস্তাঘাট ডুবে যাওয়ায় কেন্দ্রীয় সরকার উদ্ধার তৎপরতা চালাতে পারছে না। আগামী মঙ্গলবারের আগে বৃষ্টিপাত কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।
নোনা জলের নদীর কুমির শহরে ঢুকে পড়ার সতর্কতা জারি করেছে প্রশাসন। দুর্গত এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সব ধরনের সেবা ও উদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। বন্যা কবলিতদের জন্য খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। তবে বড় শহর থেকে দুর্গম এলাকায় বন্যা হওয়ায় স্পিড বোট ও হেলিকপ্টার দিয়ে সীমিত পরিসরে ত্রাণ সরবরাহ ও উদ্ধার কার্যক্রম চলছে। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। দেখছেন আন্তর্জাতিক সময়। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসেছে মিউজিকের অস্কার খ্যাত গ্র্যামি অ্যাওয়ার্ডসের 67তম আসর। জমকালো আয়োজনে সঙ্গীতের দুনিয়ার বিশ্বসেরা তারকারা উপস্থিত ছিলেন। 94টি শাখায় শিল্পীদের সম্মাননা দেওয়া হবে। পুরস্কারের পাশাপাশি অনুষ্ঠানে পারফর্ম করবেন 20 জনের বেশি শিল্পী। লস অ্যাঞ্জেলেসের দাবানলের ঘটনা এবারের আসরের অন্যতম আলোচ্য বিষয়। ক্ষতিগ্রস্তদের জন্য সংগ্রহ করা হচ্ছে অর্থ সহায়তা। স্থানীয় সময় রোববার রাতে শুরু হওয়া এই আয়োজন 8 ঘন্টা ধরে চলবে বলে জানা গেছে। মেরু অঞ্চলে ভাল্লুকের টিকে থাকার রহস্য উন্মোচন করলেন একদল বিজ্ঞানী। গবেষণায় মেরু অঞ্চলের ভাল্লুকের লোমে পাওয়া গেছে প্রাকৃতিক গ্রিজের প্রলেপ। এই প্রলেপের কারণেই প্রতিকূল পরিবেশে প্রাণীগুলো বেঁচে থাকতে পারে। তবে এই গবেষণায় আর্কটিক অঞ্চলে টিকে থাকার ও শিল্পক্ষেত্রে অগ্রগতির নতুন সম্ভাবনা হিসেবে দেখছে বিজ্ঞানীরা। বছরের পর বছর ধরে হিমশীতল আবহাওয়া আর হিমাঙ্কের নিচে থাকা অঞ্চলে বসবাস করে আসছে মেরু অঞ্চলের ভাল্লুক। জমাট বাঁধা বরফ কিংবা শুভ্র তুষারের মধ্যে গড়াগড়ি করেও এসব ভাল্লুকের শরীরে লাগে না বরফের ছিটে ফোটাও। যেখানে মানুষ সহ অন্য সব প্রাণীরা কুপোকাত, সেখানে কিভাবে যুগের পর যুগ ধরে আর্কটিক অঞ্চলে স্বাচ্ছন্দ্যে বসবাস করে আসছে মেরু অঞ্চলের ভাল্লুক, এ নিয়ে সম্প্রতি গবেষণা করেছে একদল বিজ্ঞানী। আর এই গবেষণায় যা পাওয়া গেছে তা দেখে বিস্মিত তারা। গবেষণায় মেরু অঞ্চলের ভাল্লুকের লোমে পাওয়া গেছে প্রাকৃতিক গ্রিজ বা রাসায়নিকের প্রলেপ। এই প্রলেপের কারণেই প্রতিকূল পরিবেশে প্রাণীগুলো বেঁচে থাকতে পারে। গবেষক দলটি 6টি বন্য মেরু ভাল্লুকের লোমের নমুনা পরীক্ষা করে তাদের লোমের সেবাম বা প্রাকৃতিক তেল প্রলেপের রাসায়নিক গঠন বিশ্লেষণ করে। সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে প্রকাশিত এই গবেষণায় দেখা গেছে যে সেবামে কোলেস্টেরল, ডাইসিল গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিড আছে। এগুলো বরফের সংস্পর্শকে অনেকটাই কমিয়ে আনে। যখন এই গ্রিজ সরানো হয় তখন লোম মানুষের চুলের মতো আচরণ করে এবং বরফ সহজেই লেগে যায়। বিজ্ঞানীরা জানান এই গবেষণার ফলাফল প্রাকৃতিক বরফ প্রতিরোধী প্রক্রিয়া সম্পর্কিত বিস্তৃত গবেষণায় অবদান রাখবে। বিজ্ঞানীরা PFAS এর মতো সিনথেটিক বা চিরস্থায়ী রাসায়নিকের বদলে এই প্রাকৃতিক উপাদানের ব্যবহারের উপর জোর দিয়েছেন। তারা বলেন গ্রিজের প্রলেপযুক্ত লোম মেরু ভাল্লুকের শিকারের কৌশলেও ভূমিকা রাখতে পারে। এটি বরফের উপর চলাচলের সময় ঘর্ষণ কমায় এবং বরফের উপর পিছলে চলার মাধ্যমে শক্তি সঞ্চয় করতে সাহায্য করে। তবে এই গবেষণা আর্কটিক অঞ্চলে টিকে থাকা ও শিল্পক্ষেত্রে অগ্রগতির নতুন সম্ভাবনা হিসেবে দেখছে বিজ্ঞানীরা। প্রাকৃতিক প্রক্রিয়া থেকে অনুপ্রাণিত হয়ে পরিবেশ বান্ধব প্রযুক্তি উন্নয়নের একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে বলেও মনে করেন তারা। নাদিম মারজান, সময় সংবাদ। চীনা নববর্ষ উপলক্ষে জাপান ও উজবেকিস্তানে বর্ণাঢ্য উৎসবের আয়োজন করা হয়েছে। বর্ণিল আলোকসজ্জা ও জমকালো আয়োজনে বর্ষবরণের উৎসবে মেতেছে দেশ দুটি। দেশটিতে বসবাসরত চীনা নাগরিকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও উৎসব উপভোগ করেন। চীনের নতুন সর্প বছর উদযাপন উপলক্ষে জাপানের রাজধানী টোকিওর ইউএনও পার্কে তৃতীয়বারের মতো উদযাপিত হচ্ছে পান্ডা থিমযুক্ত মন্দির মেলা। 3 দিনব্যাপী এ উৎসবে চীনা সংস্কৃতির নানা ঐতিহ্য তুলে ধরা হয়েছে। আমি জানি চীনা নববর্ষ চীনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি দিন। চীনে থাকাকালীন আতশবাজি দেখা এবং ডাম্পলিং খাওয়া ছিল আমার সবচেয়ে সুখের স্মৃতি। আমি প্রায়ই দরজার সামনে লাগানো ফু অক্ষরটি দেখি। এটি সৌভাগ্য ও সুখের প্রতীক। আমি আমার বাড়িতে একটি লাগিয়েছি, আজকে আরো একটি নিয়ে যাচ্ছি। চীনের জনপ্রিয় প্রাণী পান্ডাকে ঘিরেও বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। বিশেষ করে জাপান থেকে চীনে ফিরে যাওয়া পান্ডাদের স্মরণ করেন দর্শনার্থীরা। আমার মনে একটু শূন্যতা কাজ করছে, তবে তারা চীনে সুখে থাকবে বলে আমি খুশি। এ ধরনের মেলা জাপানের মানুষকে চীনা সংস্কৃতি সম্পর্কে জানার আরও সুযোগ করে দিবে। আশা করছি নতুন পান্ডারা জাপানে আসবে। এদিকে উজবেকিস্তানের ঐতিহ্যবাহী শহর সমরকান্দে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে আন্তর্জাতিক পর্যটন উৎসব। 7 দিনব্যাপী এই উৎসবে চীনা সংস্কৃতি ও ঐতিহ্যের নানা দিক তুলে ধরা হচ্ছে। উৎসবে সঙ্গীত ও নৃত্য পরিবেশনা, চায়ের শিল্প প্রদর্শনী এবং লাল লণ্ঠন শোভা পাচ্ছে।
ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শুল্ক আরোপে ভুগতে হতে পারে নাগরিকদের, ট্রাম্পের সতর্কতা। নিজেদের পণ্য কেনার আহ্বান ট্রুডোর। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় মামলার হুমকি চীনের। এবং প্রথম সফরে সৌদি আরবে সিরিয়ার প্রেসিডেন্ট সারা। যুবরাজ সালমানের সঙ্গে সাক্ষাৎ। ইরানের সঙ্গে সম্পর্ক সমাপ্তির ইঙ্গিত বলছেন বিশ্লেষকরা। এ ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়ের।